নমস্কার, শুভ সন্ধ্যা। 22শে মে অর্থাৎ আজকের দিনটিতে জাতিসংঘ আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ঘোষণা করেছে। অর্থাৎ জীববৈচিত্র্য সম্পর্কে আমরা আরও বিচিত্রভাবে এবং সচেতনতা বৃদ্ধি জানব বলে আমরা আজকে আলোচনা করব। আমাদের আজকের মূল ভাবনা, প্রকৃতিতেই আমাদের সব সমস্যার সমাধান। আজকে আমাদের মূল আলোচনার বিষয় করোনা মোকাবিলায় বিশ্ব প্রকৃতি। আমার সঙ্গে আজকে যারা উপস্থিত রয়েছেন তারা হলেন ডক্টর অনির্বাণ রায়, তিনি গবেষণা আধিকারিক, ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ড, এবং রয়েছেন ডক্টর উজ্জ্বল মুখোপাধ্যায়, তিনি প্রাক্তন শীর্ষস্থানীয় বিজ্ঞানী, ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড। প্রকৃতির সঙ্গে আমাদের এক অঙ্গাঙ্গভাবে আমরা জড়িয়ে। উজ্জ্বল স্যার, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রকৃতির কোলে আমরা সবাই বেড়ে উঠেছি, কিন্তু এই প্রকৃতি বলতে আমরা ঠিক কি বুঝি? না, সেটা তো আপনি বলেই দিয়েছেন, যার কোলে আমরা বেড়ে উঠেছি সেটাই আমাদের প্রকৃতি। তবে একটু যদি খুব ফোকাসড একটা দৃষ্টিভঙ্গি নেওয়া যায়, তাহলে আমি ছাড়া আমার পারিপার্শ্বে যারা আছেন, যা যা আছে, তারা অ্যানিমেট হোক অর্থাৎ বেঁচে থাকা জীব এবং জড়, এদের সবাইকে নিয়ে আমার প্রকৃতি। আমার প্রকৃতি বলতে আমি বুঝবো আমি ছাড়া আমার আশপাশে যারা আছে। তবে এটা আরো চল হয় এইটা বুঝতে পারলে যে শুধু তাদের থাকাটাই নয়, আন্তঃসম্পর্কগুলো এই জড় এবং জীবগুলো আমাকে নিয়ে, সেটাও কিন্তু আমার প্রকৃতিকে সূচিত করে। সুতরাং যারা আছে, যা আছে, জল, বায়ু, মাটি, আকাশ, গাছপালা, বিশ্ব ব্রহ্মাণ্ড, শুধু এরা থাকাই নয়, তাদের আন্তঃসম্পর্ক, সেটাও কিন্তু আমার প্রকৃতির একটি অংশ। হ্যাঁ, প্রকৃতির একটা অংশ, একটা অংশ। সুতরাং প্রকৃতি বলতে আমরা এটাই বুঝব। স্যার, আপনাকে জিজ্ঞেস করি, প্রাকৃতিক সম্পদ বলতে আমরা নানান যে কি বলবো যে প্রাণের বৈচিত্র্য সেটা আমরা বোঝাই, তার সঙ্গে এই মুহূর্তে আমাদের কি সম্পর্ক চলছে? আমাদের প্রকৃতি বলতে জল, আলো, মাটি, বাতাস সবটাই, তার সঙ্গে রয়েছে অসংখ্য গাছপালা, অনেক রকমের প্রাণী, ছোট বড় নানান রকমের প্রাণী। আর এমন কিছু আছে তাদেরও প্রাণ আছে, কিন্তু তাদের খালি চোখে দেখতে পাই না, যাকে বলা হয় মাইক্রোবস। অর্থাৎ এই যে প্রাণের প্রবাহ, নানান রকমের সমস্ত কিছু যাদের মধ্যে প্রাণ আছে, এই সমস্ত প্রাণ প্রকৃতির একটা অঙ্গ। অবশ্য মানুষও তার মধ্যে পড়ছে, অবশ্যই মানুষও এই প্রাণীর একটা অংশ। অন্যান্য সমস্ত প্রাণীর মধ্যে, গাছপালার মধ্যে যা নিদর্শন থাকে, যা প্রবাহ থাকে, মানুষের মধ্যেও ঠিক একই প্রবাহ আছে। কারণ মানুষ কিন্তু প্রকৃতির একটা অবিচ্ছেদ্য অঙ্গ, প্রাকৃতিক উপাদান দিয়েই মানুষ তৈরি হয়েছে। সুতরাং প্রকৃতি এবং মানুষ যেন অঙ্গাঙ্গিকভাবে জড়িত রয়েছে। প্রকৃতির বাইরে আমরা কিন্তু কেউ নই। স্যার, প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে যেটা অনির্বাণ স্যার বললেন যে জল, মাটি, বাতাস, এই মুহূর্তে আমরা কোন অবস্থায় দাঁড়িয়ে এই করোনার নিরিখে আমরা যদি আলোচনা করি? আচ্ছা, জল, মাটি, বাতাস, তার মানে আপনি তাদের গুণমানের কথা জানতে চাইছেন তো? একটা জিনিস তো সরাসরি চোখে দেখেছি, আমরা উপলব্ধি করেছি, সেটা হচ্ছে বাতাস এর গুণমান। ধরুন কলকাতা বা তার চারপাশের যে শহরাঞ্চল, করোনা ভাইরাস ইনফেকশন আসার পর লকডাউন হলো, এই লকডাউনে আমরা দেখলাম যে ধীরে ধীরে এই বাতাসের গুণমান অত্যন্ত ভালো, প্রায় মানে সভ্যতা শুরুর সময়কার যে হাওয়ার যে গুণমান, সেই গুণমানে এরা ফিরে গেছে। এই গুণমান প্রকাশ করতে গেলে সাধারণত একটা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বলা হয়। সেই ইন্ডেক্সটা 0 থেকে 50-এর মধ্যে থাকলে বলা হয় এটা ভীষণই ভালো, অত্যন্ত ভালো। তা গত প্রায় 2 মাস ধরে আমরা দেখতে পাচ্ছি যে কিছুতেই এই বাতাসের গুণমান 25 থেকে 30-এর উপরে উঠছে না। কিছু কিছু দিন, কিছু কিছু সময় এটা তো নেবে 15-র তলাতেও চলে গেছে। সুতরাং হাওয়ার গুণ এটা অনেক ভালো এই কোভিড এর সময়, লকডাউনের ইম্প্যাক্ট হিসেবে। কিন্তু জল, তার ক্ষেত্রে এইটা আমরা
উপলব্ধি করিনি। জলের গুণমান তো উপলব্ধি করা যায় না, জলের গুণমান মেপে দেখতে হয়। মাপযোগ যতটুকু হয়েছে, যতটুকু খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত, খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে এই পরিমাপটা করা হচ্ছে, যারা করছেন তারা করছেন। তাতে কিন্তু ধরুন গঙ্গার জলের গুণমান তা কিন্তু খুব একটা ইতর বিশেষ হয়নি। আচ্ছা, তার কারণ গঙ্গার জলের গুণমান নির্ধারিত হয়, পরিভাষায় বলবো প্রিডমিনেন্টলি, মানে বহুলাংশে আমাদের মিউনিসিপ্যাল ওয়েস্ট ওয়াটার, অর্থাৎ বিভিন্ন নালা দিয়ে আমাদের ব্যবহার্য জল যেটা গিয়ে গঙ্গায় পড়ে, আদি গঙ্গা দিয়ে যে জল পড়ছে, তা আমরা বাড়িতে আছি কিন্তু সংখ্যায় তো কমিনি। হ্যাঁ, সেই লক্ষ মানুষ পিছু যে বর্জ্য জলের পরিমাণ, বাড়িতে থেকে আমরা প্রাত্যহিক কাজ যা করছি তার সেই বর্জ্য জল কিন্তু একই রকম ভাবে গঙ্গায় গিয়ে পড়ে। সুতরাং গঙ্গার জলের গুণমানে খুব একটা তফাৎ দেখা যায় নেই। আর মাটি তো ওরকম চট করে খুব একটা অল্প দিনে তার গুণমানের অনেকটা তফাৎ হয় না। মাটির গুণমানের তফাৎ হয় প্রধানত মাটিকে আমি কি ব্যবহার করছি তাই দিয়ে। চাষের মাঠে, সেখানে চাষবাসের ক্ষেত্রেও প্রথম 2 সপ্তাহ, প্রথম লকডাউন ফেজ 1-এর সময় সেটাও বন্ধ ছিল, কিন্তু তারপরে চাষবাস শুরু হয়েছে এবং যতটুকু খবর পাওয়া যাচ্ছে এবছরে আমাদের সারা ভারতবর্ষেই বাম্পার ক্রপ যাকে বলে, খুব ভালো ক্রপিং প্যাটার্ন এটা দেখা গেছে। সমস্ত রকমের শস্যই খুব ভালো, যদিও এই 7টা জেলায় আমাদের সাংঘাতিক ক্ষতি হয়েছে এবং এগ্রিকালচারের উপরেই ক্ষতির পরিমাণটা সব থেকে বেশি। সেটা কোভিড নয়, সেটা অন্য একটা ঘটনা, সেটা শুধু আমাদের জন্য একটা আলাদা চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। সুতরাং কোভিডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাস ইনফেকশনের লকডাউন তাতে করে প্রধানত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, যাই করো বাপু, তোমরা যদি তোমার কৃতকর্ম অ্যাক্টিভিটি, যে অ্যাক্টিভিটি এয়ার পলিউশন তৈরি করে তাকে না হ্রাস টানতে পারো, জলের ক্ষেত্রেও ওখানে হ্রাস টানোনি, সুতরাং জলের গুণমান অপরিবর্তিত, আগেও যা ছিল এখন তাই। এখানে টেনেছ, সুতরাং হাওয়ার গুণমান অনেক ভালো, এটুকুই বলতে পারি। ডক্টর, আপনাকে জিজ্ঞেস করব, আমাদের আজকে যেহেতু মূল বিষয় করোনা মোকাবিলায় বিশ্ব প্রকৃতি, এই সম্বন্ধে বিশ্ব, আর আজকে তো আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস, নিশ্চয়ই এর প্রভাব তো পড়ছে, আমরা প্রতিদিনই এটা সন্ধান পাচ্ছি। আপনি কি বলবেন এই ব্যাপারে? ডক্টর মুখার্জি যেটা বললেন যে এই করোনার প্রভাবে যে লকডাউন হলো এবং মানুষের অনেক কিছু অ্যাক্টিভিটি সেগুলো বন্ধ হলো, তাতে অনেকটা জলের গুণমান ভালো হয়েছে, বাতাসের গুণমান ভালো হয়েছে, এবং এইটা হওয়ার জন্যে যেটা বিশ্ব প্রকৃতির যে প্রাণী এবং গাছপালা সেগুলো অনেকাংশে ভালো হয়েছে। যেমন আমরা খবর পাচ্ছি, যেমন গাছের ক্ষেত্রে গাছের গ্রোথ খুব ভালো হচ্ছে, গাছের অনেক বেশি ফুল ফুটছে। তার কারণ গাছের পাতার উপর যে ধুলোর স্তর ছিল, যে পলিউটেন্টসগুলো ছিল, সেগুলো কমে গেছে। ফলে তার যে ট্রান্সপিরেশন, যে বাষ্পমোচন, সেই বাষ্পমোচনটা বেশি হচ্ছে। আর বাষ্পমোচন বেশি হলে জল যে টানছে মাটি থেকে, জলের যে টানটা অর্থাৎ পুলটাও বেশি হচ্ছে। ফলে গাছের গ্রোথটা কিন্তু ভালো হচ্ছে। ঠিক গাছের গ্রোথ যখন ভালো হচ্ছে, তার হরমোনাল অ্যাক্টিভিটিও ভালো হচ্ছে, ফলে অনেক ফুল ভালো হচ্ছে, যে বললেন বাম্পার ক্রপিং হয়েছে। তার কারণ এই যে পলিউশন লেভেল যখন কমে যাচ্ছে, তখন এগ্রিকালচার বা ফলের ক্ষেত্রে বা অন্যান্য গাছের ক্ষেত্রে তাদের যে প্রোডাক্টিভিটি, তাদের যে রিপ্রোডাক্টিভ সাইকেল, এটা অনেক বেটার হচ্ছে। এছাড়া জল ভালো হওয়ার জন্য আমরা ছবিতে বিভিন্ন জায়গাতে খবর পাচ্ছি, দেখতে পাচ্ছি যে অনেক বন্য প্রাণী সেগুলো কিন্তু মানুষের থাকবার জায়গায় চলে আসছে। মানুষ যেখানে ছিল তারা তো আসতে পারতো না, কিন্তু তারা ভেবেছে, দেখতে পাচ্ছে যে এখন তো আর মানুষের চলাচল নেই, যাই গিয়ে একটু দেখে নির্ভয়ে বেরিয়ে আসছে, তারা ঘুরে বেড়াচ্ছে জলে, লেকে, বিভিন্ন রকমের সমুদ্রে এবং আপনার নদীতে অনেক রকমের মাছ দেখা যাচ্ছে, এবং অনেক বিরল পাখি যেগুলোকে দেখতে পাওয়া যেত না, সেগুলো সব ফিরে আসছে। ফলে দেখা যাচ্ছে যে যেন সেই অরণ্য যে চলে গেছিল, অরণ্য যেন আবার ফিরে আসছে। অর্থাৎ আস্তে আস্তে করে তাদের যেন মনে করছে যে আমাদের মধ্যে হ্যাবিটেটটা, আমাদের বাসস্থানটা আমরা ফিরে পাচ্ছি। ফলে এই করোনাটা যেন আমাদের দেখাচ্ছে যে আমরা যেন অন্যান্য প্রাণীদের, অন্যান্য গাছপালাদের জায়গায় আমরা ঢুকে পড়েছিলাম। ফলে তাদের বাসস্থানে আমরা ঢুকে পড়েছিলাম। আমরা যেন যখন নিজেকে একটু গুটিয়ে নিচ্ছি,
তখন তারা কিন্তু চলে আসছে। কারণ যেটা আমরা প্রথমেই আলোচনার সময় বলছিলাম যে এটা একটা হারমোনি, একটা সিস্টেম, অর্থাৎ বিশ্ব প্রকৃতিতে সবাই থাকবে, হ্যাঁ। গাছপালা প্রাণী সবার কোএক্সিস্টেন্স, এবং তাদের মধ্যে একটা যে নিত্য হারমোনি থাকে, কন্টিনিউয়াস সেটা একটা কোথাও হারমোনি, বিঘ্নিত সেইটা হচ্ছিল। বিঘ্নিত হচ্ছিল, সেটা আমাদের কারণে। একদম। কারণ মানুষ তো অন্যান্য যে সমস্ত প্রাণী বা গাছপালা ছাড়া বেঁচে থাকতে পারে না। দেখুন না, আমরা যদি সকালবেলায় ঘুম থেকে উঠি আর রাতে যখন ঘুমোতে যাই, এই সময়কালের মধ্যে প্রত্যেক দিন আমরা যা যা করণীয়, আমরা ভোরবেলায় খাবার খাই, দাঁত ব্রাশ করি, আমরা জল খাই, আমরা বিভিন্ন রকমের খাবার খাই, ওষুধপাতি খাই, প্রতি মুহূর্তে অক্সিজেন নিই, জামা কাপড় পরি, এগুলো কোত্থেকে আসছে? এগুলো কিন্তু কোনো মানুষ দিচ্ছে না, এগুলো দিচ্ছে কিন্তু যারা না মানুষ, সে গাছ হতে পারে, প্রাণী হতে পারে। মনে করুন এত যে আমরা বর্জ্য ফেলি, হ্যাঁ। কঠিন বর্জ্য যেগুলো ফেলছি, বায়োডিগ্রেডেবল, কে ডিগ্রেড করাচ্ছে সেগুলো কিন্তু ক্ষুদ্রাতি ক্ষুদ্র নানান রকমের অণুজীব, যাকে আমরা বলি মাইক্রোবস বলি, বিভিন্ন রকমের ছত্রাক, তারা সেগুলোকে, যদি সেগুলো না থাকে তাহলে কিন্তু এই জঞ্জালের পাহাড় জমে যাবে, সেগুলো কিন্তু মাটির সঙ্গে মিশবে না। সুতরাং এই যে কোএক্সিস্টেন্স, এটা কিন্তু আছে। ফলে লকডাউন আমাদের শেখাচ্ছে যে মানুষের স্বভাবে একটু বোধহয় পরিবর্তন দরকার। প্রকৃতি যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমরা সবাই কিন্তু, বিশেষ করে মানুষ কিন্তু ভালো থাকবে। আর সময়ে সময়ে এটাই প্রমাণ বোধহয় হলো যে প্রকৃতি আমাদেরকে বোধহয় অতটা দরকার নেই যতটা আমাদের প্রকৃতিকে দরকার আছে। এটা অবশ্যই একটা আমরা বলতেই পারি। আমরা না থাকলে প্রকৃতি থাকবে, কারণ মানুষ যখন পৃথিবীতে আসেনি তখন কিন্তু প্রকৃতি ছিল, কিন্তু আমাদের দরকার কিন্তু প্রকৃতিকে। অবশ্যই প্রাকৃতিক উপাদান, প্রাকৃতিক সম্পদ, জল, মাটি, বাতাস, সমস্ত তার জীবজ সম্পদ সবাইকে নিয়ে আমরা কিন্তু থাকবো। একদম। স্যার, আপনাকে জিজ্ঞেস করি যে এই যে অতিমারি, যে করোনা যেটা চলছে, আপনি যদিও বললেন যে এয়ারের কোয়ালিটি, বাতাসের কোয়ালিটি অনেকটা ভালো হয়েছে, তাও এই যে লকডাউন যেটা আমরা ফলো করছি বিভিন্ন দেশে, আমাদের শহরে, বিভিন্ন জায়গায়, তাতে কি বাতাসের কোনো ইমপ্রুভমেন্ট বা উন্নতি আপনি সরাসরি লক্ষ্য করছেন? হ্যাঁ, একদম সরাসরি। সেটা হচ্ছে যে লক্ষ্য করার একটা দিক হচ্ছে উপলব্ধি। এমন কোনো মানুষ, অন্তত আমি তার সংস্পর্শে আসেনি বা তার কথা শুনিনি এই লকডাউন পিরিয়ডে, যে লকডাউনের ফলে বাতাসের গুণমান অনেক ভালো হয়নি এই কথাটা বলেছে। ওহ, বাতাসটা কি খারাপ, এ কথা বলেছে। সুতরাং এটা হচ্ছে আমাদের অনুভূতি, পারসেপশনও নয়, অনুভূতি। আমরা একদম অনুভব করে কথাটা বলছি। দ্বিতীয়ত মাপজোক। এখন ধরুন কলকাতার কথাই, হাওড়ার কথাই যদি বলি, তাহলে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যে সমস্ত মেশিনপত্রগুলো বসানো আছে তারা স্বয়ংক্রিয়, এবং স্বয়ংক্রিয় এই যন্ত্র প্রতিদিন প্রতি মুহূর্তে ওয়েবসাইটে আপনার মোবাইল অ্যাপ, সেখানে বাতাসের গুণমানের মানে তথ্যটা পৌঁছে দেয়। সেটা দেখেও বোঝা যাচ্ছে যে, পরিমাপের মধ্যে দিয়েও বোঝা যাচ্ছে বাতাসের গুণমান ধরুন মানে 10 গুণ ভালো হয়েছে তার আগের তুলনায় বা অন্যান্য বছরের তুলনায়। হলো কি করে? তফাৎটা কি? দুটোর মধ্যে তফাৎ তো লকডাউন। লকডাউন যদি তফাৎ হয়, তাহলে লকডাউনে কে কে লকড হয়েছে, বন্ধ কে কে হয়েছে? যে বন্ধ হয়েছে তারা সবাই একদম অঙ্গুল নির্দেশ করা যায়। গাড়ি বন্ধ হয়েছে, গাড়ির টেল পাইপ এমিশন, পেছন দিয়ে বেরোনো ধোঁয়া নেই। কলকারখানা বন্ধ হয়েছে, তার নির্গমন নেই। গাড়ির চলন নেই, মানে রাস্তার ধুলো তাতে করে যে ওপরে উঠতো, গুলিয়ে যেত, সেটা নেই, বন্ধ হয়েছে। পিচ গলানোর যে মেশিন, সে চলেনি, সুতরাং সেই বায়ু দূষণ বন্ধ হয়েছে। কোনো বাড়ি তৈরি হয়নি, সুতরাং বাড়ি তৈরির থেকে যে প্রচুর ধুলো এবং প্রচুর এয়ার পলিউশন, সুতরাং আপনি আপনার অ্যাক্টিভিটিগুলোকে বন্ধ করে দিয়েছেন বলেই বাতাসের গুণমান ভীষণভাবে খারাপ। তার মানে ওই অ্যাক্টিভিটিগুলোই কারণ। এবং আমি কোথায় একটা পড়ছিলাম কোন এক পত্রিকায়, আমি শহরের নাম করছি না, যেই শহরে লকডাউন বিন্দুমাত্র একটু স্থূল করেছে, সেখানেই মানে বাতাসের কোয়ালিটিটা ডিটেরিওরেট করে গেছে, মানে মুহূর্তের মধ্যে সেই ইয়েটা তুলনাটা আমরা করতে পেরেছি। খুব স্বাভাবিকভাবেই তাই হবে। আমাকে যদি ওই ভূত আর ওই প্রেতটা হাতছানি দেয় এবং তার দিকে গেলেই
আমার তো কন্দ কাটা অবস্থা, আবার ফিরে যেতে হবে আমার। বাতাসের কথা উনি বললেন, প্রাণী উদ্ভিদের ক্ষেত্রে আপনি কি রকম পরিবর্তন লক্ষ্য করছেন? যেটা বললাম একটু আগে, উদ্ভিদের ক্ষেত্রে তার প্রোডাক্টিভিটি বেড়েছে, অনেক ভালো হয়েছে, প্রাণীদের তাদের অনেক বাসস্থান ফিরে পাচ্ছে, তারা চলে আসছে। ফলে দেখুন, যদি পরিবেশ ভালো হয়, তাদের থাকবার জায়গা ভালো হয়, তাহলে অটোমেটিক্যালি তারা ভালো থাকবে, তাদের সমস্ত, তাদের বৃদ্ধি ভালো হবে, তাদের রিপ্রোডাকশন ভালো হবে। কিন্তু যে একটা স্ট্রেসফুল এনভায়রনমেন্ট ছিল, সেই স্ট্রেসফুল এনভায়রনমেন্টে তারা কিন্তু ভালো থাকতে পারে না। ফলে এটা অবভিয়াসলি জীববৈচিত্র্যের ক্ষেত্রে, মানে সমস্ত প্রাণী এবং উদ্ভিদের ক্ষেত্রে এটা কিন্তু ভালো হয়েছে, এবং তাদের ক্ষেত্রে তাদের বাসস্থানটা আরও ভালো হয়েছে। তার মানে যাতে করে তাদের বাসস্থান ভালো থাকে, এটা আমাদের কিন্তু বুঝতে হবে, কারণ ওরা না থাকলে আমরা থাকতে পারবো। একটু ওখানে আমি একটু যোগ করছি। ধরুন এই সময় লকডাউনটা নেই, স্কুল কলেজে ছুটি হয়েছে, যাব কোথায়? গরমকালে যাব দার্জিলিং, দার্জিলিংয়ে ভীষণ বেশি মানুষ, যাব কোথায়? লাভা, লোলেগাঁও, লামডিং, কালিম্পং, নয়তো আরেকটু দূরে কোথাও। সেগুলো ভীষণভাবে লোকে ভর্তি, ভীষণভাবে এসে গেছে ইকো ট্যুরিজম, টি ট্যুরিজম। এগুলোর মানে কি? তো জঙ্গলের ধারে টারে নয়, তো জঙ্গলে। তাহলে আমি কার ঘাড়ে গিয়ে বাজনা বাজাবো? যদি লকডাউন না হতো তাহলে এই ঘটনাগুলো তো ঘটাতাম আমরা একদমই। এবং সেখানে গিয়ে তারস্বরে চিৎকার, ডান্স থেকে শুরু করে আর যা বাঁদরামি আমরা করতে পারি নেচারের সঙ্গে, প্রকৃতির সঙ্গে, সব করতাম। এবং বিশেষ করে এই সময়টা সেগুলো তো আমি বাড়ি থেকে বেরোনো বন্ধ। বাড়িতে আমি রসগোল্লা বানিয়েছি, ছানার পান্তুয়া বানিয়েছি, অনেক কিছু আপনিও হয়তো করেছেন, এসব করে ফেলেছি। কিন্তু ওর জায়গায় গিয়ে তো আমি ওর ঘাড়ে চড়িনি। স্বাভাবিক ও ভেবেছে যে আরে এটাই তো আমার পৃথিবী, এবং ও ওর স্বাভাবিকতাটাকে ফিরে পেয়েছে বোধ করে স্বাভাবিকতায় ফিরেছে। এবং সেই জন্যই অনির্বাণ যে কথাগুলো বলছে, যে তাদের ব্যবহারে আমরা যেটা পরিলক্ষণ করেছি সেটা সরাসরি একদম লকডাউনের একটা ইমপ্যাক্ট বা একটা সুফল। এমনকি তো ওরা রাস্তায় চলে আসছে, যেখানে জনবহুল রাস্তায়, সেখানে কেউ নেই, ওরা রাস্তায় চলে আসছে, কারণ ওরা আমার মনে হয় দেখতে এসছে, দেখি মানুষ কোথায় গেল সব। এটা কোন একটা পাহাড়ি জায়গায় এটা হয়েওছে, যে একটা খুব সুন্দর চিত্র আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে আমি দেখার সৌভাগ্য করেছি, যে শুয়ে আছে একজন ব্যক্তি তার ঘরের মধ্যে, এবং তার যে গ্লাস সিলিংটা, তার মধ্যে থেকে একটা পোলার বেয়ার সম্ভবত সে এসে উঁকি মারছে, আর ওপরে ক্যাপশন দেওয়া আছে যে প্রবাবলি হি হ্যাজ কাম টু সি ওয়েদার এভরিথিং ইজ রাইট অর রং উইথ দ্য হিউম্যান। এবং রিসেন্টলি কতগুলো ছবি আমরা পেলাম যে সাপ এখন বসতি জায়গায় চলে আসছে, মানে সাপ যেগুলো ঘুরে বেড়াচ্ছিল জঙ্গলে, লোকজন নেই, রাস্তার মধ্য দিয়ে বসতি জায়গায়ও চলে আসছে। অফিস বন্ধ, অফিসের ঘরে ঢুকে বসে আছে সাপ, সে ভেবেছে এটা বোধহয় একটা প্রোটেক্টেড জায়গা। দিয়ে এই বীরভূমে দেখছিলাম যে সেখানে অফিস ঘরের মধ্যে ঢুকে আছে। ফলে মানে আমরা যে ওদের জায়গাটা নিয়ে নিয়েছি, মানে ওদের জায়গায় আমরা ঢুকে গেছি, ফলে ওদের জায়গাটাও কিন্তু থাকবার দরকার আছে। কারণ পৃথিবীটা শুধু মানুষের জন্য তো নয়, পৃথিবী সবার জন্য। স্যার, আমরা বিশ্ব প্রকৃতির কথা নিয়ে আজকে আলোচনা করছিলাম, তো করোনা নিয়ে এই যে লকডাউন, অবশ্যই লকডাউন করলে তার একটা সুফল আমরা পাচ্ছি, যে সব কিছুর মধ্যে একটা ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই লকডাউন কি চালিয়ে যাওয়া যায় শুধু বিশ্ব প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য? মধ্যে নিজেদের যে অ্যাটিটিউডিনাল যে চেঞ্জগুলো, সেগুলোও তো দরকার। আপনি কি মনে করেন? না দেখুন, কারণ আমাদের টপিকটা করোনা নিয়ে যেহেতু। না, অবশ্যই এই ব্যাপারে খুব নির্দিষ্টভাবে কোনো কথা বলার মতো কোনো সার্ভেও এখনো পর্যন্ত হয়নি। সবটাই আমার মনে হয় বেশিরভাগ মানুষই যা বলছেন সেটা খানিকটা হাতড়ানো। কিন্তু একটা বিষয়ে ভীষণভাবে সাধারণ একটা পয়েন্ট বেরিয়ে আসছে, সেটা হচ্ছে যে লকডাউন পরবর্তী পৃথিবীটা এটা কিন্তু অন্য রকমের নর্মালস থাকবে, অর্থাৎ তার মাপকাঠিটাই অন্য রকমের হবে। লকডাউনের আগে, কোভিডের আক্রমণের আগে আমরা যেভাবে এই প্রকৃতিতে ক্রিয়া বিক্রিয়া করতাম, সেই একই রকমভাবে আমরা চলতে পারবো না, এটা কিন্তু আমরা সবাই একমত হচ্ছি। কিন্তু তখন কেমনভাবে থাকবো, কেমনভাবে চলবো, সেটা আমাদের আস্তে আস্তে
তৈরি করতে হবে। এই যে অনির্বাণ বারবার বলছে যে ওর ঘরে ওর জায়গাটা, ওর স্পেসটা আমি নিয়ে ফেলেছি, ওর স্পেসটাকে কিন্তু আমায় ফিরিয়ে দিতে হবে। 1 2 নম্বর হচ্ছে শহরাঞ্চলে প্রধানত আমরা যে ঘনত্ব তৈরি করেছি, এই ঘনত্ব যে মারণ ঘনত্ব। স্যার একটু মানুষের, থামছি, অনিচ্ছা হ্যাঁ। একটা ফোনে একজন আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছেন। নিশ্চয়ই। নমস্কার, কে কোত্থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? পশ্চিম মেদিনীপুর বেলদা থেকে বলছি, গোলাইদা। বলুন। আমার প্রশ্ন হলো, উপস্থিত শুভ সন্ধ্যা আপনাদের সকলকে, শুভ সন্ধ্যা। দুজনকে নমস্কার জানিয়ে আমার প্রশ্ন, উন্নয়নকে সুস্থায়ী করতে, করোনা মোকাবিলা করতে বিপন্ন পরিবেশের মোকাবিলা সর্বাগ্রে জরুরি কিনা, আর এই জন্য সুস্থায়ী পরিবেশ রক্ষার্থে বিশ্ববিজ্ঞানে সমন্বয়ের বার্তা কি এবং কিভাবে তা সম্ভব একটু জানাবেন? অবশ্যই, আপনি শুনতে থাকুন। অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য। আপনিও আচ্ছা, না ওনার প্রশ্নটা হচ্ছে যে এই যে সাংঘাতিক একখানা পরিবেশগত, আপনি ঠিকই বলেছেন, একটা পরিবেশগত আক্রমণ মানুষের উপরে নেমে এসছে, সেখান থেকে আমরা কিভাবে উত্তরণের রাস্তা কি, আমরা হয়তো সেই আলোচনাটাই করছিলাম। নির্দিষ্টভাবে একদম দেখুন ABCD এই করতে হবে, এটা বলে দেওয়ার মতো সময় এখনো আসেনি। কিন্তু একটা কথা নিশ্চিতভাবে বলা যায়, দেখুন আমরা বারবার শুনেছি এই করোনা ভাইরাসটা তৈরি হয়েছে কোথা থেকে। এটা তৈরি হয়েছে কিন্তু এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসেরই একটা ছোট্ট পরিবর্তনের মাধ্যমে। কিন্তু তৈরি হয়েছেটা কোথায়? তৈরি হয়েছে কিন্তু একদম জঙ্গলি বন্য জন্তুর শরীরে। সেটা আমার শরীরে এসে হয়নি, বা আমার হাওয়ায়, আমার পাড়ায় হয়নি। তারপরে সেই যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা যেটা ওর শরীরে স্বাভাবিকভাবে থাকে, তার থেকে এটাকে পরিভাষায় বলে স্পিসিস জাম্প করা। সে কিন্তু সাধারণভাবে মানুষের মধ্যে ঢুকে তার মধ্যে ইনফেকশন তৈরি করতে পারে না, কিন্তু সেই গুণটা ও অর্জন করেছে। শুধু তাই নয়, আমি আবার ওর ঘরের মধ্যে ঢুকে পড়েছি। বন জঙ্গল কাটতে কাটতে ও কিরমভাবে ঘুমোয়, কিরমভাবে খায়, কিরমভাবে ঘোরাফেরা করে, সেটা দেখবার জন্য ওই যেটা বলছিলাম, বেড়াতে বেড়াতে চলে গেছি একদম ওর বাড়ির পাশে গিয়ে এয়ার কন্ডিশনড একটা হোটেল বানিয়ে ফেলেছি ওকে দেখবো বলে। সুতরাং তার কাছ থেকে এই যে জাম্প করে মানুষের মধ্যে চলে আসা, এই ঘটনাটা আমিই তো ঘটিয়ে ফেলেছি। এটা কিন্তু আমরা কেউ জানি না যে ঐতিহাসিকভাবে এ ভাইরাস বহু বহু বছর আছে এবং তার বহু ধরনের এই বৈচিত্র্যময় যে ব্যত্যায়ন, অর্থাৎ তাদের মানে পরিবর্তন একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, এটা হতেই থাকে। কিন্তু তারা মানুষের সভ্যতার মধ্যে ঢুকে পড়ার মতো এই নৈকট্য অর্জন করেছে কিন্তু আমাদের বর্তমানের এই কার্যক্রমের মধ্যে দিয়ে। না, আমরা এটাকে নিয়ে এসেছি। হ্যাঁ, ডেকে নিয়ে এসেছি। আমরা এই আলোচনায় আরো থাকবো, তবে এই মুহূর্তে একটি বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। হ্যাঁ স্যার, আপনি যেটা বলছিলেন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, আমি তো ওর ঘরে ঢুকে গেছি এবং ওর কাছ থেকে ডেকে ডেকে নিয়ে এসেছি করোনাকে আমার কাছে। আমাকে তাহলে প্রথমে এই জায়গাগুলো সুনির্দিষ্ট করতে হবে, ভবিষ্যৎটা আমি শুরু করতে হবে। আমার যেটা মনে হয় এইভাবে, যে এমনভাবে আমরা প্রকৃতিতে নিজেদের অবস্থানটা তৈরি করব যাতে করে এই ধরনের একজন আরেকজনের গণ্ডি টপকে তার প্রাইভেসি বা তার নিজস্ব জায়গায় আমরা পদার্পণ করব না, যাতে করে তার কাছ থেকে আমার কাছে এরকম সাংঘাতিক রোগ জীবাণু আর একবার চলে আসতে না পারে। এখান দিয়ে শুরু, কিন্তু এটা করতে করতে আমি কোথায় গিয়ে পৌঁছবো সেটা ভবিষ্যতই বলে দেবে। আপনার প্রশ্নের একের পিঠে এক উত্তর এক্ষুনি দেয়া যথেষ্ট অসুবিধে, কারণ এর সঙ্গে সঙ্গে মানুষের প্রথম এবং প্রাথমিক যে আকুতি, সেটা হচ্ছে একটা ভালো জীবনযাত্রাকে তৈরি করা। সেই ভালো জীবনযাত্রার মধ্যে তাকে রাখতে গেলে এবং সেই ব্যবস্থাকে রাখতে গেলে
আমাদের কিন্তু অনেক ভাবনা চিন্তা করে এই সামনের দিনগুলো এগোতে হবে। কিন্তু নিশ্চয়ইভাবে যে রাস্তায় আমরা করোনা আতঙ্কের মধ্যে আগে ছিলাম সেই রাস্তা আমাকে পরিহার করতেই হবে। সারা পৃথিবীর সমস্ত চিন্তাশীল মানুষ এই ব্যাপারে একমত। একদম। স্যার, আপনাকে জিজ্ঞেস করি, আমরা যদিও বিশ্বকে নিয়ে কথা বলছি, ভারতবর্ষে এই যে প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে জীব সম্পদ, তার নিরিখে আমি আপনাকে প্রশ্ন করতে চাইছি, বর্তমান অবস্থা ঠিক কোথায় আছে? ভারতবর্ষ একটা বৈচিত্র্যময় দেশ, সারা পৃথিবীর নিরিখেও এটা একটা বৈচিত্র্যময় দেশ। কারণ ভারতবর্ষকে বলা হয় একটা মেগা ডাইভার্স কান্ট্রি, অতি জীব বৈচিত্র্য সমৃদ্ধ দেশ। কারণ এখানে এত প্রাণী, এত উদ্ভিদ রয়েছে, প্রায় 1 লক্ষেরও বেশি প্রাণী প্রজাতি আর 50,000-এরও বেশি উদ্ভিদ প্রজাতি রয়েছে। তাই এত সম্ভার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভারতবর্ষে একটা 4টে বায়োডাইভার্সিটি হটস্পট জোন রয়েছে। এই 4টে বায়োডাইভার্সিটি হটস্পট মানে হচ্ছে যে সমস্ত গাছপালা প্রাণী অন্য কোথাও পাওয়া যায় না সারা পৃথিবীর, সেই রকম জায়গাগুলো ভারতবর্ষের কোনো কোনো অংশে পাওয়া যায়। যেমন আমাদের পশ্চিমঘাট পর্বতমালা, আমাদের হিমালয় পর্বতমালা এইরকম রয়েছে। ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশ সেন্টার অফ অরিজিন বলা হয়, অর্থাৎ আমাদের যে এত ক্রপ ডাইভার্সিটি, এই ক্রপ ডাইভার্সিটি কিন্তু অরিজিন ভারতবর্ষের। 12টা যে ভ্যাবিলফ সেন্টার রয়েছে তার মধ্যে একটা সেন্টার হচ্ছে ভারতবর্ষ। সুতরাং ভারতবর্ষের যে প্রাকৃতিক বৈচিত্র্য, এখানে পাহাড় আছে, এখানে সাগর আছে, এখানে মালভূমি রয়েছে, এখানে মরুভূমি রয়েছে, অর্থাৎ বিভিন্ন রকমের সিস্টেম, এই বিভিন্ন রকমের সিস্টেম থাকবার জন্য, বিভিন্ন রকমের ক্লাইমেট থাকবার জন্য এখানে জীব বৈচিত্র্যটাও বিভিন্ন রকমের। ফলে সেই তুলনায় বলা যেতে পারে যে ভারতবর্ষে যেন প্রকৃতি সব ঢেলে সাজিয়েছে। যেমন সুন্দরবন আমাদের যেন এক্সট্রা বোনাস ভারতবর্ষকে দিয়েছে, এবং পশ্চিমবঙ্গকে বিশেষ করে একটা এক্সট্রা বোনাস দিয়েছে। কারণ এইখানে ম্যানগ্রোভ হচ্ছে ন্যাচারাল বর্ডার সিকিউরিটি ফোর্স, অর্থাৎ প্রাকৃতিক যে বিপর্যয়, যে ঝড়, যে সমুদ্র এগিয়ে আসা, তাকে কিন্তু আটকে দিচ্ছে। ফলে ভারতবর্ষের যে প্রাকৃতিক বৈচিত্র্য, এই প্রাকৃতিক বৈচিত্র্য কিন্তু অনন্য, এবং এই প্রকৃতিকে যদি আমরা ঠিকঠাকভাবে রাখতে পারি তাহলে কিন্তু মানুষের কোনো সমস্যার হওয়ার কথা নয়, সমস্ত সমস্যার সমাধান কিন্তু হয়ে যাওয়ার কথা, যেহেতু ভারতবর্ষ একটা অতি জীব বৈচিত্র্য সমৃদ্ধ দেশ। স্যার, করোনা মোকাবিলায় প্রাকৃতিক পরিবেশের ভূমিকা ঠিক কি? যেরকম জল, মাটি, বাতাস, এদের ভূমিকা ঠিক কতটা? দেখুন, করোনা মোকাবিলায় প্রকৃতি ছাড়া আর কার উপরে আপনি নির্ভর করতে পারেন? সুতরাং সুস্থ জল, সুস্থ মাটি এবং সুস্থ আকাশ, তা যদি আপনি ঠিক রাখতে পারেন। স্যার, আবার অনিচ্ছা সত্ত্বে আপনাকে থামাচ্ছি, কারণ একজন ফোনে দর্শক আছেন। নমস্কার, শুভ সন্ধ্যা। কে বলছেন? হ্যালো। হ্যালো স্যার, নমস্কার। স্যার, ম্যাডাম নমস্কার। নমস্কার। বলছিলাম যে এখনকার যে করোনা ভাইরাস উপলক্ষে এত বেশি সাবান জল ব্যবহার করছে, এই সাবান জল কি আমাদের কোনো অ্যালকালাইন মানে মাটিতে মিশে মাটির চরিত্র কি নষ্ট করে দেবে? সেটাই আমার বক্তব্য। ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন, শুনতে থাকুন। হ্যাঁ, মানে আপনি যে কথাটা বলেছেন তার নিশ্চয়ই বাস্তব ভিত্তি আছে। তার কারণ হঠাৎ করে যদি বিশেষ করে শহরাঞ্চলে, যেখানে ঘন সন্নিবিষ্ট প্রচুর মানুষ একসঙ্গে থাকেন এবং নিদান যা, তাতে করে প্রায় 10 মিনিট 15 মিনিট অন্তর অন্তর তারা একবার হাতের কনুই পর্যন্ত বেশ ঘষে ঘষে প্রচুর সাবান দিয়ে ধুয়ে ফেলছেন। তাতে করে এই বর্জ্যটা, মানে এই সাবানটা আমাদের নালা দিয়ে বয়ে শেষ পর্যন্ত নদীতে, আমাদের এখানে গঙ্গায় গিয়ে পড়বে, হঠাৎ করে গিয়ে পড়বে, হঠাৎ করে একখানা প্রচুর সাবান গিয়ে পড়বে, সেটা নিশ্চিতভাবে জলের গুণমানকে অনেকটাই পাল্টে দেবে, অনেকটা অ্যালকালাইন হয়ে যাবে। এটা হওয়াটাই স্বাভাবিক। এবং অ্যালকালাইন ছাড়াও আরও যে ধরুন জলের যে পৃষ্ঠটান, সেই পৃষ্ঠটানকে হঠাৎ করে অনেক কমিয়ে দেয়। এবং এই জলের পৃষ্ঠটানের সঙ্গে অন্যান্য যে মাইক্রোবস, ছোট ছোট যে সমস্ত অণুজীবরা থাকে, তাদের জীবনযাত্রা, তাদের নেস্টিং, অর্থাৎ তারা যেভাবে নিজেদের বিন্যস্ত রাখে, তার বিশেষ ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কিন্তু এটা দেখতে হবে। আসলে কি জানেন,
আমরা তো আমাদের নিজেদেরই সাংঘাতিক চাতুর্য এবং চাতুরি বলবো এবং লোভ, তার ফলে এই করোনা আবহ তৈরি করেছি এবং আমরাই সেই আবহ থেকে আমাদের বাঁচাতে ওদের ভূমিকাটা আবার নগণ্য করছি। কারণ প্রাইমারি সব থেকে আসল হচ্ছে আমাকে বাঁচানো। সুতরাং জলের মধ্যে অণুজীব আমার এই পরিবর্তিত ব্যবহারে তারা কি হবে না হবে সেটাকে গৌণ করে প্রথম আমি কিন্তু ভেবেছি আমাকে বাঁচাই। এবং এই করোনা আবহে বাঁচাবার একমাত্র এবং সব থেকে বড় আমাদের যে উইপেন, আমাদের যে অস্ত্র, সেটা কিন্তু সাবান। এ বিষয়ে নিশ্চিত, অর্থাৎ আমরা আবার আমাদের পরিবেশের উপর আর একটা বোঝা চাপাচ্ছি, এটা নিঃসন্দেহ। কিন্তু সেখান থেকে বেরিয়ে আমি এই জন্যই বারবার বলছিলাম যে করোনা পরবর্তী পৃথিবী, সেখানে আমার চিন্তা ভাবনা, আমাদের চলন, আমাদের আচার আচরণ, এটা কিন্তু পূর্বের অবস্থার থেকে সম্পূর্ণ আলাদা হবে। সুতরাং আমাদের ভাবতে হবে, উপায় বাতলাতে হবে, বের করতে হবে ওই অণুজীব এবং আমি আপনি যাতে সহাবস্থান করতে পারি, যেটা বারবার এমনকি 2006-এর আমাদের জাতীয় যে পরিবেশ নীতি তার মধ্যেও ডিস্টিংক্টলি এটা লেখা আছে। বারবার আন্তর্জাতিক ক্ষেত্রেও এই আলোচনাগুলো হয়ে উঠে এসেছে যে আমরা যেন সাস্টেইনেবলি ডেভেলপ করি, সেই জায়গাটা আমাদের ধরতে হবে এবং অবশ্যই সেই জায়গা দিয়েই আমাদের এগোতে হবে। আপনার এই প্রশ্নের জন্য আপনাকে একটা বিশেষ ধন্যবাদ আমি জানিয়ে রাখছি। কিন্তু স্যার আমরা বলছি, উনিও যেহেতু ওনার প্রশ্নটা এরকমভাবেই রাখলেন, কিন্তু এর তো কোনো বিকল্প নেই, আমাদেরকে তো সাবান দিয়ে হাত এই মুহূর্তে ধুয়ে যেতেই হবে অন্তত করোনা থেকে নিজেকে বাঁচাতে। অবশ্যই এখন তো ধুতেই হবে। হ্যাঁ, এখন পরবর্তীর কথা না ভেবে কিছুটা স্বার্থপরের মতো নিজেদেরকে বাঁচাতে হবে। নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই, একদম। স্যার, কৃষি ও খাদ্য আমাদের স্বাস্থ্য স্বয়ংক্রিয়তা এবং আমাদের স্বাস্থ্য রক্ষাকে নির্ধারিত করে। ভারতবর্ষ প্রধানত একটি কৃষি প্রধান দেশ, তো সেক্ষেত্রে আমি জানতে চাইবো যে করোনা মোকাবিলা এরকম ধরনের কৃষি প্রধান দেশের কি ভূমিকা আছে? শুধু করোনা বলে কথা নয়, যে কোনো রোগকে প্রতিরোধ করতে গেলে আমাদের স্বাস্থ্য যে ইমিউনিটি, আমাদের শরীরের যে ইমিউনিটি, সেই ইমিউনিটিকে বাড়াতে হবে। কিন্তু আমরা কি খাচ্ছি এখন? আমরা বাজারে যাই আর ব্যাগ ভর্তি আমরা নিয়ে আসি কিছু সবজি। সেই সবজিতে কি আছে দেখা যাবে, সেই সবজিতে কিছুই যা আছে তার মধ্যে ম্যাক্সিমামটাই হচ্ছে বিষ। এই বিষগুলো কিন্তু আমরা খাচ্ছি, আমাদের বাচ্চাদের খাওয়াচ্ছি। আমরা প্রোডাক্টিভিটি দেখি, প্রচুর প্রোডাকশন হচ্ছে, ধান প্রোডাকশন হচ্ছে, দরকারও আছে, আমাদের খাদ্য সুরক্ষার জন্য দরকার আছে। কিন্তু তার মধ্যে আমরা যে পরিমাণ বীজ দিই, যে পরিমাণ সার দিই, তাতে দুটো দিক ঘটে। একটা মাটি, সেই মাটিটা নষ্ট হয়। মাটির মধ্যে যে মাইক্রোবসগুলো থাকে, মাটি তো একটা সিস্টেম, একটা অ্যাগ্রো সিস্টেম, সেইগুলো আস্তে 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 করে নষ্ট হতে। আমরা জৈব সার কম দিচ্ছি, ফলে যে কোয়ালিটি ফুড, যে শস্যটা আমরা পাচ্ছি, সেই শস্যগুলো কিন্তু কোয়ালিটি ফুড কিন্তু আমরা থাকছি। বিশেষ কোনো সবজি কি আপনি বলতে চাইছেন যে খুব ক্ষতিকারক? আমি বলছি যে ভারতবর্ষে এমন সবজি আছে, ভারতবর্ষে এমন শস্যের বৈচিত্র্য আছে। একটু আগে বলেছি এটা মেগা ডাইভার্স কান্ট্রি, এটা সেন্টার অফ অরিজিন। আমাদের ভারতবর্ষে 50,000-এরও বেশি দেশীয় জাতের ধান ছিল। স্যার, আপনাকে থামাচ্ছি কারণ ফোনে একজন আমাদের সঙ্গে রয়েছেন। দর্শক বন্ধু নমস্কার, কোত্থেকে বলছেন? নমস্কার। হ্যালো 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 বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি প্রণব বিশ্বাস, আজিমগঞ্জ, মুর্শিদাবাদ থেকে বলছি। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। আমার ডক্টর অনির্বাণ রায়ের কাছে প্রশ্ন, স্যারের কাছে, যে আমরা মুর্শিদাবাদে থাকি, কিন্তু এই সময় করোনা মোকাবিলায় বা অন্যান্য কাজে আমরা গ্রামে এই জীব প্রজাতি কিভাবে কাজ করতে পারি, আমি এই বিষয়ে ইন্টারেস্টেড। আমি কাজে করি, স্যারের সঙ্গে আমার পরিচয় হয়েছিল এক সময়। তো কিভাবে আমরা এই মোকাবিলাটা আমরা গ্রাসরুটে আমাদের মতো সাধারণ মানুষ কিভাবে কাজটা করে এগোতে পারি, সেই প্ল্যানটা স্যার যদি বলেন, তাহলে আমাদের মতো সাধারণ লোক এই মোকাবিলাটায় আমরা এগিয়ে যেতে পারবো।
ধন্যবাদ। খুব ভালো প্রশ্ন করেছেন। আপনারা একদম স্থানীয় স্তরে কাজকর্ম করছেন, আমরা জানি। অনেক গাছপালা রয়েছে যে গাছপালাগুলো আমাদের পুষ্টি যোগায়, আমাদের দেশীয় গাছপালা রয়েছে, কিন্তু আমরা সেই গাছপালাগুলোকে ঠিকঠাক দেখি না। যেমন মনে করুন অতি সহজ, আমরা কুলেখাড়া, ব্রাহ্মী, হিঞ্চে, থানকুনি পাতা, এই সমস্ত পুষ্টিকারক এবং ঔষধ গুণসম্পন্ন গাছ রয়েছে। সেই গাছগুলোকে আমরা খুব একটা দেখি না, আমরা বাজার থেকে নিয়ে আসি। আমরা এমন অনেক ফল আছে যে ফলগুলোকে আমরা বলি খুব ছোট্ট ছোট্ট ফল, বাজারে খুব একটা পাওয়া যায় না। সেই সমস্ত ফল ধরো গুঁড়ি জাম, তাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। ছোট ছোট খেজুর, যেগুলো জংলি ফল, যেগুলো আপনারা জানেন, অনেক খেয়েছেন, ডেও ফল, এই সমস্ত গাছগুলো কিন্তু ক্রমে 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 হারিয়ে যাচ্ছে, কারণ আমরা খুব একটা নজর দিই না। ফলে আপনারা যেটা করতে পারেন, এই হারিয়ে যাওয়া যে সমস্ত প্রজাতি যেগুলো পুষ্টি সমৃদ্ধ ফল দেয়, যেগুলো আমাদের শরীরের ইমিউনিটিটাকে বাড়ায়, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়ায়, সেই গাছগুলোকে আমরা রোপণ করতে পারি, আমরা বাগানে লাগাতে পারি, আমরা স্কুলে লাগাতে পারি, খুব চাষ করতে পারি। ফলে এইটা আমরা করতে পারি। আমরা যে সমস্ত ধানগুলোকে হারিয়ে ফেলেছি, যে একটু আগে যে প্রসঙ্গে আমি গেছিলাম, যে কৃষিতে প্রায় 50,000-এরও বেশি আমাদের দেশীয় জাতের ধান ছিল, যে ধানগুলোর যে চাল হতো পুষ্টি সমৃদ্ধ। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, পশ্চিম মেদিনীপুরে কবিরাজ শাল বলে একটি ধান ছিল। সেই কবিরাজ শাল নাম কেন? না, কবিরাজরা আগেকার দিনে যখন জ্বর থেকে উঠতেন মানুষজন, পথ্য হিসেবে সেই চাল দেওয়া হতো, সেই চালের ভাত দেওয়া হতো। কেন? না, তাতে প্রচুর আয়রন কন্টেন্ট থাকে, প্রচুর মাইক্রো নিউট্রিয়েন্টস থাকে, এটা গবেষণায় প্রমাণিত হয়েছে। সেই সমস্ত চাল, সেই সমস্ত ধান কিন্তু এখন ক্রমে ক্রমে হারিয়ে গেছে। আমরা এখন উচ্চ ফলনশীল নির্দিষ্ট কিছু ধান সেগুলো চাষ করছি, যেগুলো প্রোডাকশন ভালো, কিন্তু গুণগত মান কিন্তু ততটা কিন্তু ওর মধ্যে নেই। তেমনি অনেক ধান রয়েছে, যেমন রাঁধুনি পাগল। রাঁধুনি পাগলের একটা অ্যারোমেটিক কম্পাউন্ড রয়েছে, যেখান থেকে ভালো পায়েস হয়। এইরকম অসংখ্য ধানের জাত রয়েছে, যেমন ভাষামানিক। শুধুমাত্র প্রতিকূল পরিবেশে আমরা কিভাবে মানিয়ে নেব, সেই মানিয়ে নেওয়ার জন্য আমাদের পূর্বপুরুষরা কিন্তু ধান তৈরি করে গেছেন। যেমন ভাষামানিকের কথা বলি, জল বাড়লে ধান বাড়ে, ধান গাছ বাড়ে। অর্থাৎ যদি বন্যা হয় তাহলে কিন্তু ভাষামানিকের চাষ, ভাদুইর চাষ, সেখানে কিন্তু রায়গড়ের চাষ, কুমিরগড়ের চাষ করা যেতে পারে, 6 ফুট 7 ফুট লম্বা হয়। ঠিক তেমনি করে আমরা যদি উষর জায়গায় যাই, যদি আমরা পুরুলিয়ায় যাই, বাঁকুড়ায় যাই, সেখানে দেখতে পাবো এখনও খুব কম ভূতমুড়ির চাষ হচ্ছে, কেলাসের চাষ হচ্ছে, যেগুলো খটখটে মাঠ, জল নেই, সেই ধানগুলো চাষ হচ্ছে। অর্থাৎ এই যে প্রাকৃতিক বিপর্যয় ঘটছে, বন্যা হচ্ছে, খরা হচ্ছে, সেই প্রাকৃতিক বিপর্যয়ের পরবর্তী পরিবেশে আমরা কিভাবে মানিয়ে নেব, তার জন্য কিন্তু প্রকৃতি আমাদের ঢেলে সাজিয়ে দিয়েছে, আমাদের পূর্বপুরুষরা কিন্তু করেছে, আমরা কিন্তু হারিয়ে ফেলেছি। এখনো বিভিন্ন জায়গায়, এখনো গ্রামেগঞ্জে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা কম বেশি নিজেদের জন্যে, খাওয়ার জন্যে আমরা সেগুলো চাষ করতে পারি। আমরা এখন গরু রাখি না, অনেক গ্রামে দেখতে পাবেন গরু নেই, কিন্তু গরু থাকলে তার যে গোবরটা হয়, সেই গোবরটা কিন্তু সার হিসেবে কাজ করতে পারে। এখন গোবর দিলেও জমিতে কিন্তু সে গোবর কাজ করবে না, কেন গাছ তো আর গোবর খায় না। সেই গোবরকে ভাঙতে হবে, তার জন্য মাইক্রোবস দরকার হয়। সেই মাইক্রোবসগুলো জমিতে কিন্তু ধীরে ধীরে কিন্তু কমে গেছে, কেঁচো কমে গেছে, শামুক, ঝিনুক, গিড়ি, গুগলি এগুলো কমে গেছে, কারণ কৃষি জমিটা ক্রমশ বন্ধা হয়ে যাচ্ছে। এই বন্ধাত্বকে রোধ করতে পারি আমরা নিজেদের জন্য কিন্তু সেই কৃষি জমিটাকে আবার উর্বর, আবার সুজলা সুফলা করে তুলতে পারি। এটা আমরা করতে পারি। আমাদের প্রোডাকশনও দরকার, কিন্তু যেটা একটু আগে ডক্টর মুখার্জি বলছেন, সাস্টেনেবল, অর্থাৎ সুস্থিতভাবে, চিরস্থায়ীভাবে। অর্থাৎ যে জমিতে এখন ফসল হচ্ছে, 2 বছর বাদে কি ফসল হবে? অর্থাৎ আমরা দেখছি এবছর যে পরিমাণ আমরা ধান পাচ্ছিলাম, ঠিক একই প্রোডাকশনকে ধরে রাখতে গেলে আমাকে তার থেকে অনেক বেশি পরিমাণে সার দিতে হচ্ছে, অনেক বেশি পরিমাণে ওষুধ দিতে হচ্ছে। অর্থাৎ সেই ওষুধগুলো, সেই সারগুলো কিন্তু আমাদের শরীরে আসছে, আমাদের শরীরের যে প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু কমিয়ে দিচ্ছে। সুতরাং করোনা বলে কথা নয়, এরকম করোনার মতো অনেক কিছু মানে মারণ রোগের আসতে পারে, অনেক ভাইরাস, অনেক ব্যাকটেরিয়া আসতে পারে। কারণ ভাইরাস, ব্যাকটেরিয়া খুব ছোট্ট, আমরা চোখে দেখতে পাই না, কিন্তু ওরা কি করে নিজেদের মধ্যে অনেক তার চটজলদি পরিবর্তন ঘটাতে পারে। ভেতরে একটু আরএনএ বা ডিএনএ থাকে, সেটাকে ওরা পরিবর্তন ঘটিয়ে নিতে পারে। তাদের সঙ্গে যুঝতে গেলে আমাদেরও কিন্তু নিজেদের শরীরকে তৈরি করতে হবে। সেই তৈরি করতে গেলে আমাদের খাদ্যকে যেমন সুরক্ষা দরকার, স্বাস্থ্যকে সুরক্ষা দরকার।
সুতরাং খাদ্যই হবে আমাদের মেডিসিন, আর মেডিসিনই হবে আমাদের খাদ্য। খাদ্য, একদম। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এইটাকে যদি আমরা মাথায় রাখতে পারি, আমরা স্থানীয় স্তরে যারা আছেন তারা সেইভাবে, আমাদের বাবা ঠাকুরদারা অনেক কিছু করে গেছেন, সেইগুলোকে একটু খুঁজে বের করা। আপনারা কাজ করছেন, এখন জনজীব বৈচিত্র্য নথি তৈরি হচ্ছে সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে, সেখানে উঠে আসছে এই সমস্ত কথা। সেইগুলোকে আমরা স্থানীয় স্তরে যদি জীববৈচিত্র্য পর্ষদ, স্থানীয় জীববৈচিত্র্য ব্যবস্থাপনা সমিতি, অন্যান্য মানুষজন রয়েছেন, যদি আপনারা লেগে পড়েন, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে এই করোনা কেন, অনেক অনেক মারণ রোগকে আমরা আটকাতে পারবো। ডক্টর, আপনার কথা শুনে মনে হচ্ছিল যে অনেকটা না জানার ফলেও এই জিনিসগুলো আমরা করতে পারছি না, বা মানে জ্ঞানের অভাবে। এইটা যদি আমরা একটু চোখ কান খোলা রাখি, বা অথবা ভারতবর্ষ, আমি একটু আগে বলেছি, একটা বিচিত্র দেশ, এর প্রাকৃতিক পরিবেশ বিচিত্র, এখানকার মানুষজনও বিচিত্র। বিচিত্র বলবো এই কারণে, দেখুন পাহাড়ে এক রকমের মানুষ, তো সাগরের ধারে আরেক রকম মানুষ, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আরেক রকম মানুষ, লাল মাটির অঞ্চলে আরেক রকমের মানুষ। এই মানুষ কিন্তু, মানুষজন অনেক আগে থেকে, যখন তারা শিকারী জীবন ছিল, তারপরে যাযাবর জীবন, তারপরে কৃষি জীবন, থিতু জীবন যখন এলো, তারা কিন্তু প্রকৃতির সাথে, নানান গাছপালার সাথে, প্রাণীদের সাথে থেকে তাদের কাছ থেকে কিন্তু শিখেছেন, তাদেরকে ব্যবহার করেছেন। সেই ব্যবহার করে সেটা কিন্তু পরবর্তী প্রজন্মের মধ্যে সেই জ্ঞানটা কিন্তু প্রবাহিত হয়েছে, যেটাকে আমরা বলছি পরম্পরালব্ধ জ্ঞান। কিভাবে চাষ করতে হয়, কিভাবে মাছ ধরতে হয়, কোন মাছটা কেমন, কোন জলে কোন মাছ থাকে, এই পরম্পরালব্ধ জ্ঞান কিন্তু এখন কিন্তু ঠিকঠাক ভাবে পরবর্তী প্রজন্মে প্রবাহিত হচ্ছে না, কোথাও যেন একটা ব্লকেজ হয়ে থাকছে। ফলে প্রকৃতির যে জ্ঞান, যে প্রকৃতির জ্ঞান ভারতবর্ষে প্রচুর প্রচুর এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে, এখন কিছু হলেও তাকে ডকুমেন্ট করা হচ্ছে জনজীব বৈচিত্র্য নথিতে, এখনো অনেক অজানা। ফলে এই পরম্পরালব্ধ জ্ঞান বা ট্র্যাডিশনাল নলেজ, এটা যেন আমাদের ভারতবর্ষ একটা আকর ভূমি প্রচুর রয়েছে, ফলে এটাকেও আমাদের জানা দরকার। পরবর্তী প্রজন্মের জন্য আমি বলবো, তারা বাবা ঠাকুরদা, দাদু ঠাকুমার সঙ্গে একটু কথা বলে, কোন গাছটা কি কাজে লাগে, কোন মাছটা কিরকম। আমরা মাছ বলতে এখন কয়েকটি মাছের কথা বুঝি, কিন্তু অনেক ছোট মাছ রয়েছে যার মধ্যে অনেক পুষ্টিগুণ অনেক বেশি, অনেক ফসফরাস বেশি থাকে, অনেক মাইক্রোনিউট্রিয়েন্টস বেশি থাকে। সেইগুলো যাতে আমরা খেতে পারি, আমাদের শরীরের যাতে পুষ্টি হয়, আমাদের বৃদ্ধি ভালো হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ফলে মাছ চাষ মানে শুধু রুই কাতলা, মৃগেল বা সিলভার কাপ, নাইলন টিকা নয়, তার সঙ্গে শোল, ল্যাঠা, চ্যাং বা ছোট ছোট মাছ, সেই মাছগুলো যেগুলো ক্রমে ক্রমে হারিয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু আমরা ফিরিয়ে আনতে পারি। কারণ স্বাস্থ্যকে সুরক্ষা করতে গেলে আমাদের কিন্তু খাদ্যের দিকে তাকাতে হবে, এবং সেই খাদ্য, যে খাদ্য কিন্তু টেস্টেড, অর্থাৎ একটা জায়গায় যেখানে বহুদিন ধরে একটি খাদ্য, ধরুন আমরা পশ্চিমবঙ্গবাসী, আমরা যারা গাঙ্গেয় সমভূমি অঞ্চলে আছি, আমরা ভাত খাই, মাছ খাই, শাকসবজি খাই, কারণ এই পরিবেশে, এই ক্লাইমেটে এখানে শাক হয়, এখানে ধান হয়, এখানে মাছ হয়। আবার যখন পাহাড়ে যাবেন তখনকার খাদ্য বৈচিত্র্য কিন্তু আলাদা, মরুভূমি অঞ্চলে যাবেন খাদ্য বৈচিত্র্য আলাদা। আমি এইখানে থেকে যদি আমি ইটালির খাবার খাই, আমি এখানে থেকে যদি আমেরিকার খাবার খাই, তাহলে কিন্তু আমার শরীর অনেক সময় কিন্তু নেবে না। অর্থাৎ যে খাদ্যগুলো পরম্পরাভাবে এসছে, যেমন আমাদের বাবা ঠাকুর দ্বারা আমানি খেতেন, অর্থাৎ ভাতকে অনেকদিন রেখে তারপরে যে একটা সুপার ন্যাটেন্ট, একটা স্বচ্ছ জল পাওয়া যেত, তার মধ্যে প্রচুর প্রোবায়োটিক্স থাকে, শরীরের ইমিউনিটি বাড়িয়ে দেয়, ঠান্ডা লাগতে দেয় না, গরম লাগতে দেয় না। অর্থাৎ এই সমস্ত ট্র্যাডিশনাল যে ফুড, এই ট্র্যাডিশনাল ফুডগুলো কিন্তু আমাদের লক্ষ্য দেওয়া উচিত, কারণ এই প্রকৃতির মধ্যে ছড়িয়ে তো আছেই, এবং মানুষজন সেটা জানেন। সুতরাং সেটাকে যেন আমরা ভুলে না যাই, এই প্রবাহটা যেন থাকে। পরম্পরালব্ধ জ্ঞানে আমরা ফিরবো। স্যার, একটা কথা জিজ্ঞেস করি, প্রকৃতি নিয়ে আমরা এত আলোচনা করছি, প্রকৃতির সম্পর্কে আমাদের কিরকম অ্যাটিটিউড বা কি আমাদের আচরণগত পরিবর্তন দরকার, যাতে ভবিষ্যতে এরকম কোনো মারণ রোগ যদি হয়ও তা আমরা মোকাবিলা করে নিতে পারবো? আমরা তো এই আলোচনাটা করেই চলেছি। আমার তো মনে হয় প্রথম আমাদের প্রকৃতি সম্পর্কে যে প্রথমে হচ্ছে প্রকৃতির প্রতি একটা মমত্ববোধ, অর্থাৎ আমি প্রকৃতির মধ্যে অধিষ্ঠিত, প্রকৃতি আমার জন্য তৈরি হয়েছে, ধারণাগতভাবে এই বিষয়টাকে আমাকে ঝেড়ে ফেলতে হবে। দেখুন, আমি একটা ছোট্ট গল্প বলি, জুতো আবিষ্কারের গল্প। রাজামশাই পায়ে ধুলো লাগতো বলে উনি শিকারেই যেতেন না, খুব শিকার প্রিয় রাজা। কিন্তু একজন
এক বেটা মুচি, সে যখন দুটো কালো কালো জিনিস এনে তার পায়ে পরিয়ে দিল, রাজা নাচতে লাগলেন। এই যে জুতোর আবিষ্কার, এর পেছনে একটা দার্শনিক চিন্তা কাজ করেছে। সেই দর্শন চিন্তা হচ্ছে, যদি কোথাও কেউ নোংরা থাকে তাহলে তুমি নিজেকে বর্মে আবৃত্ত করো। এবং ঠিক এইটা নিয়েই কিন্তু আমরা অগ্রগতির রাস্তায় এই দার্শনিক ভিত্তিটাকে কখনো চ্যালেঞ্জ করিনি। আজকের দিনেও বাইরে যদি গরম বাড়ে, তাহলে ঘরের মধ্যে একটা মেশিন লাগিয়ে আরাম করো। সেটা পারলে একটু এগিয়ে গাড়িতেও লাগিয়ে দাও। আপনি দেখুন দার্শনিক জায়গাটা কিন্তু একই রয়ে গেছে। আজকের দিনে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে পরিবেশের সঙ্গে আমি যখন নতুন বন্ধুত্ব স্থাপন করব, তখন একটা ফিলসফিক্যাল শিফট, অর্থাৎ আমার উন্নয়ন, প্রকৃতিতে আমার বিচরণ এবং আমার অবস্থান, তার সম্পর্কের একটা দার্শনিক পরিবর্তনের দরকার। আমি বর্মে, আমরা এখন কোথায় যাচ্ছি, বাইরে গন্ধ, আমরা বর্জ্য পরিষ্কার করি না। আপনি যদি কয়েকটা শহর, মাদ্রাজ যান, আপনি গাড়ি করে যদি খোলা বাসে ঘুরে বেড়ান, এক একটা নালা পেরোবে আপনাকে নাকে রুমাল দিতে হবে। স্টিংস মানে দুর্গন্ধে ভর্তি। আমরা ওই এসির সঙ্গে এখন নতুন আর এক পলেস্তারা, টেকনোলজি সলিউশন, আর এক পলেস্তারা লাগছে। সেটা কি না, দুর্গন্ধকেও বাঁচাবে, তার জন্য প্রচুর বিজ্ঞাপন, এবং সেটাই আমরা ঘরে এনে লাগাচ্ছি। কিন্তু জুতো আবিষ্কারের সময়ের যে দর্শন, সেই দর্শন থেকে আমরা 1 ইঞ্চি এগোতে পারিনি। এই দার্শনিক ফ্রেম শিফট, এটা যদি আমি আমার কাছে না করতে পারি, অর্থাৎ আমি নোংরাই করব না, তাহলে পরিষ্কার করার কনসেপ্টটাই চলে যাবে একদম। তাহলে আমি সম্পূর্ণ অন্য রকম ভাবে আমার, এবং এর সঙ্গে মানে থেকে যায় আমার উন্নয়নের পরিকল্পনা। একদম সমস্ত কিছুর গোড়ায় যদি আমি এই দর্শনগত অন্য কথাটাকে নিয়ে আসতে পারি, তাহলে আমার মনে হয় যে করোনা পরবর্তী পৃথিবীটা আমরা শুরুই করব অন্য রকমভাবে আমাদের স্টেপগুলো গাঁথতে। এটা এই রকম উঠবে না, এ হয়তো স্পাইরাল হবে বা অন্য কিছু। আমি সেই জন্যই বারবার বলছি, দর্শক বন্ধু প্রশ্নও করেছিলেন যে নির্দিষ্টভাবে বলে দেওয়ার মতো এই 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 ভি আমারও নেই, বা কোনো মানুষই এখনো তৈরি করতে পারেননি। বাট ইট উইল বি ডিফারেন্ট। আমি একটা বিষয় যোগ করলাম আজকের এই পরিসরে, সেটা হচ্ছে দার্শনিক একটা অন্য জায়গা থেকেও উন্নয়ন এবং আমার অবস্থান এই পৃথিবীতে, তাকে আমাকে দেখতেই হবে। সময় একদম শেষের দিকে চলে এসেছে। আপনাকে আমি একটা শেষ প্রশ্ন করতে চাই। আপনি যে পরম্পরালব্ধ জ্ঞানের সম্পর্ক বলছেন, আমাদের দেশের সংস্কৃতিকেও সে অনেকটা বয়ে নিয়ে চলে। এই ক্ষেত্রে করোনা মোকাবিলা, বিশ্ব প্রকৃতির সম্বন্ধে এখানে যে আমরা দাঁড়িয়ে আলোচনা করছি, পরম্পরালব্ধ জ্ঞান আমাদের কি সুবিধা দিতে পারে? যেমন শিল্প সংস্কৃতির কথা যখন বলছেন, আমাদের আর্ট, আমাদের কালচার, এর মধ্যে যেন প্রকৃতি, দেখুন সেই রবীন্দ্রনাথের বিশ্ব প্রকৃতি থেকে শুরু করে সর্বত্র, আমাদের বেদ উপনিষেদেও সে একই কথা বলা আছে। আমাদের চরক সংহিতা, শুশ্রূষ সংহিতার কথা যদি ধরেন, সব কিন্তু প্রকৃতিকেই নেই, প্রকৃতির সম্পদকে নিয়েই কিন্তু সব কথা, কারণ এর বাইরে কিন্তু নয়। কিন্তু আমাদের বাবা ঠাকুরদা এখনো, বাবা ঠাকুরদা এবং আমাদের চারদিকে যে জনজাতি রয়েছে, তারা কিন্তু প্রকৃতি থেকে এমন কিছু করেন না যে প্রকৃতি যেন শেষ হয়ে যায়। আমরা দেখেছি যে সাঁওতাল সম্প্রদায় বীরভূমে তারা ছাতু তুলছেন। ছাতু কিন্তু এক রকমের ছাতু ওরা খান না। আচ্ছা, ছাতু মানে যেগুলো মাশরুম বলে, ওয়াইল্ড যেগুলো, 20 থেকে 25 রকমের খান ওনারা। এবং যখন একটা আসছে আরেকটাকে রেখে দিচ্ছেন, যেখানে তুলছেন 4টে তুলছেন তো 5টা রেখে দিচ্ছেন, আলু তুলছেন কয়েকটা আলু রেখে দিচ্ছেন, কেন না ওগুলো থাকবে, এগুলো পরের বছর আবার গাছ হবে। এই যে ভাবনাটা, এই যে দর্শনটা, যেটা ডক্টর মুখার্জি বলছিলেন, যে তাদের দর্শনটা তারা কিন্তু বাবা ঠাকুরদার কাছ থেকে শিখে এসছে। কিন্তু এখন আমি ভবিষ্যৎ প্রজন্মের কথা, বা এখনকার প্রজন্ম যেন এই পরম্পরালব্ধ জ্ঞানটাকে যেন ঠিকঠাক সম্মান দিচ্ছেন না। ফলে একজন গাছ কেটে ফেলছেন, কিন্তু আগে কিন্তু গাছ কাটতেন না, গাছটাকে তার ডাল কাটতেন। একদম
তাতে গাছের গ্রোথ ভালো হচ্ছে, কিন্তু গাছ কাটছে না। এখন আমার একটা বাইক কেনার প্রয়োজন আছে, আমার বাড়িতে 5খানা গাছ আছে, আমি গাছ কিন্তু কেটে দিলাম, দিয়ে আমি একটা বাইক কিনে নিলাম, ওই জায়গায় রাখবো, ওই জায়গাটায় গাছটা কেটে দিলে সেখান থেকে যে পয়সা হলো সেখান থেকে আমি বাইক কিনে নিলাম। হ্যাঁ। ফলে এই দর্শনের জায়গাটা, যেটা ডক্টর মুখার্জি বলছিলেন, যে আমাকে ভাবতে হবে যে আমাদের বাবা ঠাকুরদা কি করেছে, একদম। আমাদের ঠাকুমা কি করেছে, তারা কোন গাছপালাকে রেখেছিলেন। এবং অনেক আমাদের দেখবেন, অনেক আমাদের মানে বায়োডাইভার্সিটি সম্বন্ধীয় অনেক আচার অনুষ্ঠান আছে। যেমন আশ্বিন মাসের শেষে নলবাঁধা সংক্রান্তি হয়, একদম। এই নলবাঁধা সংক্রান্তিতে 14 রকমের গাছ লাগে, যে 14 রকমের গাছ আমাদের শস্য এবং ঔষধি গাছের প্রতীক। আমাদের দুর্গাপুজোর সময় যে নবপত্রিকা হয় তাতে 9 রকমের গাছ লাগে, 9 রকমের। সেই 9 রকমের গাছ যেগুলো দেখেন, রম্ভা কচ্ছি হরিদ্রাস্য জয়ন্তী বিল্লদারিমু অশোক মানকশ্চৈব ধান্যঞ্চ নবপত্রিকা। এই যে 9টা গাছ, যাকে নবদুর্গা বলা হয়, এটা আমাদের শস্যের বিভিন্ন শস্য এবং পুষ্টি সমৃদ্ধ ফল এবং ঔষধ সম্পন্ন গাছের প্রতীক। অর্থাৎ একটা সংস্কৃতি, একটা পরম্পরা, তার মধ্যে কিন্তু এই প্রকৃতি কিন্তু জড়িয়ে আছে। এখনো সাঁওতালদের মধ্যে দেখবেন করম গাছের পুজো হয়, এখনো বৃক্ষ পূজার চল আছে, কিন্তু কোথাও অরন্ধনের সময় দেখবেন নির্দিষ্ট উপাচার লাগে। অর্থাৎ প্রকৃতির এই সম্পদগুলো থাকবে যদি এই অনুষ্ঠানটা থাকে, এই জীববৈচিত্র্য বা প্রকৃতি সম্বন্ধে অনুষ্ঠানটা থাকে। ফলে শিল্প সংস্কৃতির সঙ্গে এটা জড়িয়ে আছে। অবশ্যই। এটাও যেন পরবর্তী প্রজন্মে পরম্পরাভাবে যদি না যায়, তাহলে কিন্তু যে সমস্ত গাছপালাগুলোর মধ্যে মারণ রোগের ওষুধ নিহিত আছে, তাকে যদি আমি হারিয়ে ফেলি, আমার সংস্কৃতি থেকে মুছে দেয়, তাহলে মারণ রোগ আমাদের আটকাবো কি করে? আজকে কোভিড-19-এর যে ওষুধ তৈরি হবে, এই বিজ্ঞানীরা লড়ে যাচ্ছেন বিভিন্ন গাছপালা থেকে, বিভিন্ন অণুজীব থেকে বেরোবে কিনা, কিন্তু সেই সম্পদ যদি প্রকৃতির থেকে হারিয়ে যায় তাহলে তো আমরা পাবো না। সুতরাং আমাদের সমস্ত সমাধান কিন্তু প্রকৃতির মধ্যেই আছে, প্রকৃতির মধ্যে আমাদের ঢেলে সাজিয়ে দিয়েছে। আমরা যেন অন্য কিছুতে লোভ না করি, সবকিছুই আমাদের। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই এই স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। ওই যে শুরুতে যেটা বলেছিলাম যে প্রকৃতিতেই আমাদের সব সমস্যার সমাধান রয়েছে। আশা করি আজকে ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে অথবা আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসে আমরা এটাই শিখলাম। ভালো থাকবেন, নমস্কার।